সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান, যে বার্তা নিয়ে আসছে। অন্যদিকে যে তিন দলের তোষণ করল সরকার, তারাই এখন অভিযোগ করছে সর্বশেষ সংঘর্ষের রাজনীতি করলে আবার হাসিনার আমলে ফেরত যেতে হবে। এবার বিস্তারিত। সব জল্পনা কল্পনা শেষে অবশেষে নভেম্বরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির বেশ কয়েকটি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের লাখ লাখ নেতাকর্মীদের প্রত্যাশা তারেক রহমান দেশে ফিরুক। নির্বাচনে দলের পক্ষে মুখ্য ভূমিকা রাখবেন তিনি, এমনই প্রত্যাশা সবার। তারেক রহমানও দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। তার দেশে ফিরতে কোনো বাধা নেই। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির একজন সদস্য জানান, আমরা 23 নভেম্বর দেশে ফেরার সম্ভাব্য সময় ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছি। সরকারের সঙ্গে সমন্বয় করে সব কাজ করা হচ্ছে। আশা করা হচ্ছে এই সময়ের মধ্যে জাপান থেকে বুলেট প্রুফ গাড়িও চলে আসবে। জানা গেছে, তারেক রহমান দেশে ফেরার পর গুলশান 2 এভিনিউ রোডের 196 নম্বর বাড়িতে থাকবেন। এর আগে 1981 সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দেয়। 25 নভেম্বর এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা করছি। তারেক রহমানের দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন, শিগগিরই নির্ধারিত তারিখটি জানতে পারবেন। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। জাতীয় নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোন কোন আসন থেকে নির্বাচন করতে পারেন, এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি তো সেটা সাক্ষাৎকারে বলে দিয়েছেন। আসন পরে নির্ধারিত হবে। বাংলাদেশের যে কোনো আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন। 2008 সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন সাংবাদিকরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গেও জানতে চান। জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে নিজের সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কিনা। আমরা তো চাই তিনি নির্বাচনে অংশ নেন। দলীয় নেতৃত্ব প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান দিনরাত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, পরামর্শ নিচ্ছেন। এটি নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ দিক। মনোনয়ন প্রক্রিয়াও সেই আলোচনার ভিত্তিতেই এগোচ্ছে। সালাউদ্দিন আরো বলেন, নির্বাচনের আগে সরকার যাতে তত্ত্বাবধায়ক আদলে এবং কর্মকাণ্ডে যায়, তারা যাতে রুটিন ওয়ার্ক করেন, কিছু উপদেষ্টার আচার আচরণ এবং একটি দলের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে আলোচনা আছে। এসব বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে চান, তাহলে তারা সিদ্ধান্ত নেবে। চলে যাচ্ছি পরের সংবাদে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার 3টি রাজনৈতিক দলে তোষণ করেছে, কিন্তু সে 3 দলই এখন আর তার সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ করছে। শনিবার যুগান্তর আয়োজিত রাজনীতিতে স্থিতিশীলতা নির্বাচন ভাবনা শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। নূর বলেন, মাহফুজ আলম তথ্য উপদেষ্টা বলছে যে সচিবালয় বা আমলাতন্ত্রের ভাগবাটোয়ারা বিএনপি জামায়াত মিলে করেছে। আমরা তো দেখেছি নতুন দল এনসিপিও জাজ নিয়োগ দিয়েছে। তাহলে 3 দল ভাগবাটোয়ারা করেছে। 3 দলই মিটিংয়ে প্রধান উপদেষ্টার কাছে লিস্ট ধরিয়ে দিয়েছে। ডক্টর ইউনূসকে নিয়েও বিস্তর অভিযোগ সাবেক এই ডাকসু ভিপির। প্রধান উপদেষ্টা প্রত্যাশা পূরণে কার্যকরী ভূমিকা রাখতে পারেননি বলে মত তার। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন প্রসঙ্গে নূর বলেন, শেষ পর্যন্ত সমঝোতা না হলে সংকট ঘনীভূত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফল করতে সরকার বা সেনাবাহিনীর চেয়ে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা বেশি প্রয়োজন বলে উল্লেখ করেন নূর। তিনি বলেন, শুধু সেনাবাহিনী মোতায়েন করলে নির্বাচন সুষ্ঠু হবে বিষয়টি এমন নয়। চলে যাচ্ছি পরের সংবাদে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। রাস্তায় আন্দোলনের নামে সংঘর্ষের রাজনীতি করলে আবার শেখ হাসিনার আমলে ফেরত যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি। রোববার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণ অধিকার পরিষদের 4র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। আমির খসরু বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিভেদ নেই। সব দলের নিজস্ব রাজনীতি থাকে। সবাই সবার মতো মত দেবে, এটাই গণতন্ত্র। যার যার এজেন্ডা নিয়ে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, দ্বিমত পোষণ করেও ভিন্ন মতকে সম্মান জানানো যায়, পাশাপাশি সাংঘর্ষিক ও হিংসাত্মক রাজনীতিতে ফেরত যাওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। চলে যাচ্ছি পরের সংবাদে। বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে মার্চ টু সচিবালয় পদযাত্রা হাইকোর্টের সামনে আটকে দিয়েছে পুলিশ। সেখান থেকে এবার নতুন আলটিমেটাম দিয়েছেন শিক্ষকরা। দাবি পূরণ না করা হলে আমরণ অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এমপিওভুক্ত শিক্ষা শ্রমিক জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, আজ আমরা এখানে অবস্থান করব। আগামীকাল 11টার মধ্যে যদি আমাদের দাবি না মানেন আমরা শাহবাগ অবস্থান নেব। তারপরেও যদি দাবি না মানা হয় আমরা যমুনায় যাব। এরপরও দাবি পূরণ না হলে আমরা আমরণ অনশনে বসব। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বিকালে শিক্ষকরা শহীদ মিনার থেকে মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করেন। তবে হাইকোর্টের কাছাকাছি যেতে সড়কে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের আটকে দেয় পুলিশ। সেখানে সড়কে অবস্থান নেন শিক্ষকরা। এ অবস্থান কর্মসূচি থেকে অনশনের হুঁশিয়ারি দেন এই শিক্ষক নেতা। তিনি আরো বলেন, আমাদের আর পিছু হটার সুযোগ নেই, কারণ আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সরকারের আমাদের দাবি মানতেই হবে এবং এটি আর এখন বাস্তবায়ন না করার সুযোগ নেই।